তৃণমূল সান্নিধ্যে বাড়ছে ক্ষোভ, নড্ডাকে জানাবেন শ্রমিক। পশ্চিমবঙ্গে পালা বদলের পরে বিজেপিতে যোগদানের লাইন পড়ে গিয়েছে তৃণমূল নেতাদের। বিজেপির শীর্ষ নেতৃত্ব যতই বলুন না কেন, কোনো তৃণমূল নেতাকে সরাসরি দলে নেওয়া হচ্ছে না, কিন্তু বাস্তবে অন্য চিত্র দেখা যাচ্ছে। তো সেই জন্যে যা চলছে আর কি, সেই বিষয়ে বৈঠকে বসতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য এবং জেপি নাড্ডা। তার মানে গত কয়েকদিন ধরে যে গঠনমূলক একটা সমালোচনা করে আসছি, তার জেরে কাজ হয়েছে, এটুকু বলতে পারি। আমরা বলছিলাম যে যেভাবে দিল্লি নেতৃত্ব চলছে এবং এখানকার একটা অংশ যেভাবে চলছে বা চলতে বাধ্য হচ্ছে, তার জেরে সাধারণ মানুষের মধ্যে একটা অন্য রিয়াকশন তৈরি হচ্ছে এবং দলের একাংশের মধ্যে একটা অন্য রিয়াকশন তৈরি হচ্ছে, বিরূপ রিয়াকশন তৈরি হচ্ছে। ফলে এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। একটা সরকারকে আমরা এত চেষ্টা করে আনলাম, অনেকেই জীবনকে বাজি রেখে লড়েছেন, আর সেই সরকারের ইমেজ যদি 3 মাসেই তলানিতে যেতে থাকে, তাহলে কি দাঁড়াবে? আর তাহলে কিসের পরিবর্তন? তাহলে কি এটাও ব্যর্থ হবে? তো দর্শক, এইসব নিয়ে অনেক চর্চা করছি কদিন ধরে, কারণ আমারও ভালো লাগছে না। আর আমার ভালো কী করে লাগবে? আপনাদের যদি ভালো না লাগে, যদি আপনারা বিরূপ রিয়াকশান দেন, তো আমাকেও তো সেটা ভাবতে হবে না? তো আমিও ভেবেছি, আমাকে ভাবিয়েছে বিষয়গুলো, আপনাদের মতামত আমাকে ভাবিয়েছে, এবং আমি যখন সেগুলো প্রকাশ করছি, দেখছি আপনারা আরও মন খুলে কথা বলছেন, কমেন্ট করছেন। তো সেসব দেখে মানে বুঝেছি যে তার মানে যে ভাবনা আমার মধ্যে এসছে আপনাদের সব কিছু ইঙ্গিত দেখে, তো ঠিকই, কারণ আমি কিছু বলার সঙ্গে সঙ্গেই আপনারা দেখলাম সহমত পোষণ করছেন। তো এই যে সহমত পোষণ করেছেন, বক্তব্য দিয়েছেন, সেগুলোও তো নজরে আসছে না বিজেপি নেতৃত্বের। এক হচ্ছে তারা নিজেরা দেখছেন কোথায় কি ঘটছে, কারণ অনেক সব ক্ষোভ বিক্ষোভও হচ্ছে। আপনারা দেখেছেন, আমি এটা যেমন কেশপুরে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, তো সেখানে যিনি ওখানকার এমএলএ আছেন শিউলি সাহা, তিনি ওখানে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর স্টেজে গিয়ে বসবো, সরকারি প্রোগ্রাম, স্টেজে গিয়ে বসবো, নিজেকে একেবারে মিশিয়ে নেব। কিন্তু এলাকার মানুষ এতটাই ক্ষোভ দেখিয়েছেন যারা ওখানে এসছিলেন, যে শিউলি সাহা মঞ্চে উঠতে পারেননি। ফলে এটাও একটা পরিষ্কার ইঙ্গিত যে মানুষ কতটা ক্ষুব্ধ, ক্ষোভ কতটা বেড়েছে, তৃণমূলের এই সান্নিধ্য কতটা অস্বস্তিকর, বা সাধারণ মানুষ কতটা এটার বিরুদ্ধে গর্জে উঠতে চাইছেন। তো এটা একটা তার প্রমাণ। আর একটা, এটা হচ্ছে কোচবিহারের যিনি এমপি আছেন জগদীশ বাসুনিয়া, তিনিও ওই ছবি তোলাতে দেখছিলাম তিনি আছেন। আমি দর্শক সেসব ছবি আপনাদেরকে দেখিয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে যে বৈঠকটা করেছিলেন, বৈঠকের পরে যে ছবি উঠেছিল, সেখানেও ওই এমপি ছিলেন। তো উনি যখন বাড়ি ফিরেছেন মানে সীতাই, কোচবিহারে, ওনার এক বান্ধবী না ওয়াইফ, জানি না, বিতর্ক রয়েছে, তো তাদেরকে তাড়া করেছেন এলাকার মানুষ, তারা ওখান থেকে পালিয়ে গেছেন। ফলে এগুলো তো নমুনা না, যে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ কতটা বাড়ছে, এবং যারা এই ক্ষোভ প্রকাশ করছেন তাদের মধ্যে দলের নেতা কর্মীরাও সব থাকছেন। তো এই যে ক্ষোভ বাড়ছে, কেন বাড়ছে, কি কারণ, তার ব্যাখ্যা তো আমরা দিয়ে আসছি। এবং আপনাদের যে কমেন্ট, আমি কেন বলি যে আপনারাও সব মতামত দেবেন, কারণ আমাদের যে ভিডিও না, তাতে বিজেপির শীর্ষ নেতৃত্বেরও অনেকে দেখেন, কমেন্টগুলো পড়ে থাকেন। এবং আমি প্রথম দিন যে ভিডিওটা করেছিলাম একটা বিরাট সমালোচনা করে, সেখানে তো দেখেছি যে প্রায় 13,000 প্লাস আপনারা কমেন্ট করেছেন। কমেন্ট পড়তেই 13 দিন এত রিয়াকশন এসছে। কিন্তু আমরা কি বলে আসছি, আমি কি বলে আসছি, আমরা কি এখনই পরিবর্তন চাইছি? না, এত কষ্ট করে পরিবর্তন আনা হয়েছে, আবার পরিবর্তনের জন্য ঝাঁপাবো, এই করতে থাকবো, নাকি রাজ্যের ভালো কিছু হোক সেটা দেখতে চাইবো? আমি সবসময় ওই কথাটা বলে আসছি যে সরকারটা এসছে, সেই সরকার কাজ করুক, আর যারা সরকারের বিরুদ্ধে, শাসকের মানে এখন যারা শাসক, তাদের বিরুদ্ধে বা
আরও সাধারণ মানুষ সম্পর্কে যারা এই ধরনের মানে একটা কুৎসিত রিয়াকশান দিয়েছেন তাদের থেকে দূরে থাক, কারণ এরা সঙ্গে কোনোভাবে থাকলে মানে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবে যদি যদি যোগ সামনে আসে না, সাধারণ মানুষ এগুলো নিতে পারবেন না, হজম করতে পারবেন না, পারছেন না। তো সেই জন্য এইসব থেকে দূরে থাকুক, এই শাসক দূরে থাকুক, যারা আছেন তারা দূরে থাকুন। যদি কৌশলগত কিছু মানে প্রয়োজন হয় কোনো বিল পাস করাতে বা কিছু, সেটা কৌশলী হোক, সেটা কৌশলী করা হোক, সেটা নিয়ে ফটো সেশন করার কোনো প্রয়োজন নেই, সেটা নিয়ে ছবি তুলে বাজারে ছাড়া, হাসি মুখে চা কফি খাওয়া, এইসবের কোনো প্রয়োজন নেই। কারণ এগুলোকে মানুষ দেখতে পারছেন না, এদের মুখগুলো দেখলেই মানুষের রাগ হচ্ছে, দেখতে পারছে না। ফলে এদের সঙ্গে ছবি তুলবেন যে কেউ, প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী হন, এইসব ছবি সহ্য হয় না। আমরা এটা বলে আসছি, এদের থেকে দূরে থাকুন। আরে কৌশল, ওদের পিঠ বাঁচানোর তাগিদ আছে, সেটা আমরা পরিষ্কার বুঝছি। আর আপনাদেরও বিল পাস করানোর একটা তাগিদ আছে জনস্বার্থে, যেটা আপনারা বলছেন, ভালো কথা, কিন্তু সেটা কৌশলে করুন। সেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যুক্ত করে দিয়ে ছবি তুলে মার্কেটে ছাড়া, ইনাদের তো পিঠ বাঁচবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুললে যদি এলাকাতে একটু প্রশাসনিক সুবিধা পাওয়া যায়, সেই চেষ্টা ওনাদের আছে। কিন্তু আপনারা কেন নিজেদেরকে ছোট করছেন? আপনাদের একটা বিরাট ইমেজ আছে, আপনারা দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কথা বলেছিলেন, যারা নীতিহীন নীতিভ্রষ্ট তাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তো সেখানে আপনারা কেন ছবি তুলবেন? আপনারা ছবি তুললে আপনাদের সরকারের প্রতি মানুষের ভরসা কমে যায়। ফলে এদিকটা একটু মেনটেন করে চলুন, কিন্তু কাজ করুন। এক্ষুনি পরিবর্তন চাই সে কথা আমরা বলছি না, কাজ করুন, মানুষের উন্নয়নের কাজ করুন। যে কথাগুলো বলেছিলেন সেগুলোকে রাখবেন, যদি সেগুলো সত্যিই মানে জাতির ভালোর জন্য হয়ে থাকে সেগুলো পালন করবেন, ব্যাস এতটুকুই। এটা করে যান। আমি যা বলেছি কদিন ধরে, আমি সেখানে একটা কথা বলেছি বারবার, যে 3 মাস হয়েছে সরকারটার বয়স, 3 মাসেই একটা অ্যান্টি হাওয়া এসছে, এটাও কাম্য ছিল না। কিন্তু এখনও নিজেদেরকে শুধরে নেওয়ার সময় আছে। জাস্ট 3 মাস হয়েছে, এক্ষুনি সরকার পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। ভুল হতে পারে, চলার পথে ভুল হতে পারে, অন্য ভাবনা থেকে এগোনো হতে পারে, সেখান থেকে একটা অ্যান্টি কিছু ঘটে যেতে পারে, কিন্তু সেটাকে শুধরে নিয়ে চলার কিন্তু সময় আছে, সময় আছে। সেই শুধরে নিয়ে চলার চেষ্টা করুক নতুন সরকার বা যারা আছেন দিল্লি থেকে যারা ডিরেকশন দিচ্ছেন। দিল্লিতে যারা বসে আছেন তাদের একটা অন্য সমস্যা আছে। অন্য সমস্যা বলতে তাদের ভাবনা অন্য টাইপের। দিল্লিতে বসে পলিটিক্স করা হচ্ছে, তো তাদের কাছে গোটা দেশটা একটা বড় ব্যাপার, মানে গোটা দেশের ব্যাপার। সেখানে একটা ছোট্ট রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে যদি কিছু বিরূপ প্রতিক্রিয়া হয়েও থাকে, ও কি আছে, আমার তো দেশের, গোটা দেশের এটা তো আমার ঠিকঠাক থাকবে। ফলে দেশের একটা ভাবনা থেকে কিছু করতে গিয়ে, সে দেশের স্বার্থে বলুন বা সেন্ট্রালি তাদের পলিটিক্যাল ডেভেলপমেন্টের কথা বলুন, সেটা করতে গিয়ে যদি একটি রাজ্যে কিছু এদিক ওদিক হয়, ও পরে ম্যানেজ হয়ে যাবে, চলো আমরা এদিকটা করে নিই। এটা হচ্ছে দিল্লির কনসেপ্ট। তাতে করে দিল্লির লাভও হয়তো হয় কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয় সেটাও বলবো না। কিন্তু বাংলার কি অবস্থা হচ্ছে, আমাদের কি অবস্থা হচ্ছে, আমরা বাঙালি কেন বারবার বলি হব, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আপনি টোটাল ন্যাশনাল ব্যাপার নিয়ে ভাবুন, আপনাদের সে দায় আছে বা ভাবতে পারেন, সে অধিকারও আছে, কিন্তু সেটা ভাবার মধ্যে কৌশল আনুন, আরও কৌশল আনুন। কৌশল তো আপনারা করেন, তো আরও কৌশল আনুন। কিন্তু এমন করে করতে যাবেন একেবারে মানে কাউকে না, বাংলাকে মানে বাঙালি যারা আছেন তাদের সেন্টিমেন্টকে কোনো মান্যতা না দিয়ে, বা আমি এটাও বলবো বেঙ্গল পলিটিক্স আপনাদের যেটা আছে সেটার উপরেও রোলার চালিয়ে দিয়ে, এটা তো হতে পারে না। আর বাঙালি কেন বারবার বলি হবে, বাঙালি কেন বারবার খেসারত দেবে? ন্যাশনাল ইন্টারেস্ট থাকবে তো সেখানে বাঙালির সেন্টিমেন্ট কেন, তার উপরে কেন বুলডোজার চালানো হবে? আর আপনারা তো বাংলা তো নিশ্চয়ই পলিটিক্স করতে চান, তো কেন এটাও ভাববেন না? এটাও কেন একটু ভাববেন না? নতুন করে আপনারা এসছেন, এটাও তো একটু ভালো করে ভাবতে হবে। শুধু ন্যাশনাল কথা বলে ও বাংলায় যা হবে হোক, ক্ষমতায় চলে এসছি, এটা কেন ভাববেন? একটু কৌশল অবলম্বন করুন, আরেকটু কৌশল অবলম্বন করুন, যাতে করে আপনাদের সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এটা একটু করতে হবে। তো এমন করছেন, সাধারণ মানুষ, লেম্যান, তারাও বুঝতে পেরে যাচ্ছেন যে কি চলছে। এত কাঁচা পলিটিক্স কেন? জানি আপনাদের অনেক পাকা পলিটিক্যাল মাথা আছে, কিন্তু হলেও মানুষ তো মানুষই না। সুতরাং অনেক সময় কৌশলগত বিষয় এমন সামনে চলে আসে, সেখান থেকে খারাপ নেগেটিভ একটা ইম্প্যাক্ট হয়ে যায়। আর আপনারা নিশ্চয়ই বুঝেছেন, আপনারা এর আগে অনেক কিছু করতে গেছেন, ব্যাকফুটে আসতে হয়েছে।
এমনকি অনেক বিল পাস করানো, সেটাও ব্যাকফুটে আসতে হয়েছে, কৃষি বিল থেকে শুরু করে অনেক কিছু। ফলে একটু আমরাও আমাদের চোখে যেগুলো আর কি ধরা পড়ে সেগুলো বলে দিই। কিন্তু আমি যেটা বলতে চাইছি বারবার, আমরাও চাই এই সরকার থাকুক, উন্নয়নের কাজটা করুক। কারণ এই প্রথম একটা ডাবল ইঞ্জিন সরকার আমরা অনেক দিন পরে পেয়েছি, আর আমাদের রাজ্যে যে ক্ষতটা আছে সেটাকে পূরণ করার একটা বড় সুযোগ পেয়েছি। ফলে এই সরকার কাজ করুক, সেটা আমরা চাই। তো এটা বলে আসছি। তো যাই হোক, শ্রমিক ভট্টাচার্য বিজেপির যিনি রাজ্য সভাপতি আছেন, তিনি বৈঠকে বসতে চলেছেন। বৈঠকটা আজকে হওয়ার কথা শুনছি জেপি নাড্ডার সঙ্গে। জেপি নাড্ডা যেহেতু এখন উনি সাংগঠনিক যে সর্বভারতীয় সভাপতি সেখান থেকে প্রাক্তন হয়েছেন, কিন্তু ওনার হাতে দলের রাশ অনেকটাই আছে। আপনারা দেখেছেন ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওনাকে অনেক সময় ইউজ করা হচ্ছে। তো এই যে বৈঠকটা, আমরা চাই এই বৈঠক খুব পজিটিভলি করা হোক। যেভাবে একটা অন্য ধারণা তৈরি হচ্ছে বাংলাতে, কেন সেই ধারণা তৈরি হচ্ছে? এক হচ্ছে পলিটিক্যাল, তাদের কোন নীতি বাংলাকে প্রভাবিত করছে, আর মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভোটের সময় সেটা পালনে কোথায় কি খামতি হচ্ছে, সেগুলোকে নিয়ে চর্চা করুক। এবং আমরা বারবার বলে এসেছি ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকার। তো ডাবল ইঞ্জিন সরকারের বেনিফিটটা বাংলার মানুষ কবে পাবেন? বাংলার যা হাল করে দেওয়া হয়েছে, এখানে তো অনেক ঋণ করে চলে যাওয়া হয়েছে, খরচ বেশি, ইনকাম কম। তো কোনখান থেকে এই নতুন সরকার বিরাট করে কাজ করবে সেটা আমরা কোথাও বুঝছি। তো ডাবল ইঞ্জিন সরকার মানে সেন্টার থেকে এখানে অনেক কিছু সাহায্য করা হবে, এই যে কথাগুলো বলা হচ্ছিল, সেটা কোথায়? সেটা তো দেখতে পাচ্ছি না। আজকে বাংলার রাস্তাঘাটের এরকম বেহাল দশা আগের অবস্থা থেকেই খারাপ করে দেওয়া হয়েছে। তো সেটাকে উন্নত করতে গেলে, অন্তত চলাচলের মধ্যে একটা করতে গেলে, তার জন্য একটা অ্যামাউন্ট দরকার আছে। হয়তো সেই অ্যামাউন্টে ক্রাইসিস আছে রাজ্য সরকারের কোষাগারে, কারণ এখানে অন্নপূর্ণা যোজনা একটা বড় ফ্যাক্টর হয়ে গেছিলো। ভোটে ক্ষমতায় আসতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের কাউন্টার করতে গিয়ে একটা বিরাট অ্যামাউন্টের বিষয় ঘোষণা করে দেওয়া হয়েছিল। তো সেটাকে ম্যানেজ করতে গিয়ে একটা বড় অঙ্কের টাকা লাগছে, সেটা আমরা বুঝছি। কিন্তু আমাদের তো ওই ভরসাটা ছিল যে এর পেছনে কেন্দ্রের সরকার আছে। তো কেন্দ্রের সরকারের স্পেশাল প্যাকেজ সাপোর্টটা কোথায়? সেটা কিন্তু আমরা 3 মাসের সেই অর্থে দেখছি না। ওই আবাসের কিছু হেল্প করবো আমাকে বলে যাওয়া হয়েছে, গোল গোল কথা। কিন্তু একটা বিশেষ প্যাকেজ, আর্থিক প্যাকেজের প্রয়োজন রয়েছে এই বাংলাকে শুরুর দিকে একটু ধাক্কা দিয়ে তোলার ক্ষেত্রে। তো সেটা কোথায়? একটা স্কিম বের করুক। একটা কৌশল তো কত কি করছে বিজেপি সেন্টার, তো একটা কৌশল বের করুক, কি নাম দিয়ে, কি প্রকল্পের কথা বলে, কিভাবে, মানে ঠিক নিয়ম মেনে, আইন মেনে কেন্দ্র টাকা বরাদ্দ করতে পারে, এটা করুক না। বাংলাকে নিয়ে এত কথা, এত বলা, তো বাংলার জন্য একটা আর্থিক প্যাকেজ আসবে না। তো এই জায়গাটা আমরাও চাই। তো সেই সব বিষয়ে শ্রমিক ভট্টাচার্য নিশ্চয়ই বলা উচিত যে কেন্দ্রের তরফ থেকে আর্থিক প্যাকেজ দেওয়া প্রয়োজন রয়েছে, বা একটা বড় কিছু ঘোষণা করা প্রয়োজন রয়েছে, যাতে করে মানুষের ভরসা আরও বাড়ে, বা মানুষকে যে কথা বলা হয়েছিল ডাবল ইঞ্জিন, মানুষ যাতে তার সুফলটা দেখতে পান ডিরেক্টলি। তো এগুলো চর্চা হওয়ার কথা, চর্চা করুন। দলগত বিষয়, এইসব লোকজনদেরকে নেওয়া, বিল পাস করানোর বলুন, যাই বলুন, কিন্তু নেওয়ার মধ্যেও একটা লিমিট, একটা রেখা মেনটেন করে চলা উচিত। সেসব বিষয়ে চর্চা করা, যাতে করে মানুষের মনে ভয় না ফের ঢুকে যায়, ভরসা আউট হয়ে গিয়ে। কারণ এদের জ্বালাই মানুষ প্রচুর জ্বলেছেন অত্যাচারে। সুতরাং সেটা যেন মানুষের মধ্যে না আসে, মানুষ এবং সাধারণ কর্মীদের মধ্যে। আর 2, উন্নয়নমূলক কাজকর্মে গতি আনতে হবে। তার জন্য কেন্দ্রীয় সরকার কি করছে সেই সব বিষয়ে চর্চা করা, এগুলো করুক। উভয় পক্ষ বসে ঠিক করুক, শ্রমিক ভট্টাচার্যরা তারা বসে ঠিক করুন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী যাবেন ওখানে উন্নয়নমূলক বৈঠকের জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে যাবেন কেন্দ্র কি দিচ্ছে না দিচ্ছে সেই সব বিষয়ে চর্চা করার জন্যে। মুখ্যমন্ত্রীকে ডাকা হবে সেই কারণে। মুখ্যমন্ত্রীকে ডেকে চলো তোমরা ওদের সঙ্গে বৈঠক করো, না হলে ওরা চলে যাবেন, আমাদের এনসিপিআর থাকলেও আমাদের সমর্থক অমুক, এবং ছবি তুলুন, একটা ট্যাগ দিন। ট্যাগের জন্য মুখ্যমন্ত্রীকে ইউজ করা ঠিক হচ্ছে না। কেউ বলছেন আসলে ওদেরকে সঙ্গে ট্যাগ দিতে হচ্ছে যাতে ওরা অন্যদিকে না যান, যাতে বিল পাশে ওনারা ভোট দিতে বাধ্য হন, বা ওনাদেরকে অন্য কেউ না নেন। আর ট্যাগিংয়ের জন্য মুখ্যমন্ত্রীকে লাগবে নাকি বইটাকে? বিজেপির তো আরও লোক আছে। আমি চর্চাগুলো হচ্ছে বলে কথাগুলো বলছি। ট্যাগিংয়ের জন্য মুখ্যমন্ত্রী ইউজ করতে হবে, ট্যাগিংয়ের জন্য মানে প্রধানমন্ত্রীকে ইউজ করতে হবে, তাকে চা কফি খেতে হবে। যদি সত্যিই ট্যাগিংয়ের ব্যাপারটা সত্য হয়ে থাকে, তো বিজেপির আর লোক নেই, জেপি নাড্ডা নেই, আরও পলিটিক্যাল পার্সন নেই, এদিকে শ্রমিক ভট্টাচার্য নেই, মুখ্যমন্ত্রীকে সেখানে কেন প্লেস করতে হবে, ইউজ করতে হবে? তো এগুলো কী ধারণা তৈরি হচ্ছে বুঝতে হবে না? আর তাছাড়া যখন হেড অন লড়াইয়ে বিজেপি এতটা লড়তে পারে, সেখানে
ন্যাশনাল স্বার্থ সব মানছি, কিন্তু নীতির বাইরে যদি কেউ চলে যায় না, কোনো দল নীতিভ্রষ্ট যদি হয়ে পড়ে না, তাহলে লং টাইমে যাওয়াটা কিন্তু খুব মুশকিল, মানে লং টাইমে এগিয়ে যাওয়াটা। হয়তো কেউ কেউ ভাবছেন, বলছেন যে এমন ডিলিমিটেশন হয়ে যাবে, আসন সংখ্যা পুনর্বিন্যাস হয়ে যাবে যে আমরা সেন্টিমেন্ট দিয়ে বেরিয়ে যাব। আরে কোনো সেন্টিমেন্টই কাজ করবে না যখন নীতিভ্রষ্ট হয়ে যাবে কোনো দল বা কোনো নেতা বা কোনো অংশ, কোনো সেন্টিমেন্টই কাজ করবে না। পলিটিক্সের নীতিভ্রষ্ট অনেক কিছু আমরা দেখছি, কিন্তু ওটাও কিন্তু বেশি দিন চলে না। নীতিভ্রষ্ট হয়ে একে তাকে ভেঙে কিছুদিন এগোনো যায়, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু ধাক্কায় পড়তে হবে। কারণ মানুষ না, অ্যাটলিস্ট সাধারণ মানুষ বিশেষ করে, তারা কিন্তু নীতিবান, তারা কিন্তু এইরকম নীতিভ্রষ্ট মানে কার্যক্রম পছন্দ করেন না। ফলে সেটাকে ভেবে এগোতে হবে। যেমন আসন সংখ্যা বিন্যাস হলে বিরাটভাবে এগোতে পারবে বিজেপি, এটা যেমন কেউ কেউ ভাবছেন। আসন সংখ্যা সেটা তো ক্যাপচারিং টাইপের বিষয়টা হয়ে গেল, যে আসন সংখ্যা ভেঙে দাও, মানুষের সেন্টিমেন্ট এমন তৈরি করে দেবো, সুরসুরি বেরিয়ে যাবো। কিন্তু সুরসুরি তো বেশি দিন সুরসুরি লাগে না। একটা জায়গায় দেখবেন সুরসুরি দেবেন বারবার, একটা সময় দেবেন সুরসুরি লাগেই না। লাগে কি আমাদের শরীরে সুরসুরি দেওয়ার পরে বারবার একটা সেগুলো সয়ে যায়, তো সেগুলো মানে কাজে লাগে না, সেগুলো বেকার হয়ে যায়। তো সেই রকম বলছি, একটু ন্যায় নীতির মধ্যে কিন্তু চলতে হবে, নাহলে কিন্তু মানুষ গর্জে উঠবেন, দলের সাধারণ কর্মীরাও গর্জে উঠবেন। ফলে তখন কিন্তু নিজেদেরকে ধরে রাখাটা মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আমি এইসব চেতাবনী দেওয়ার চেষ্টা করছি। এবার চলার পথে অনেক ভুল হতে পারে, সেটা হয়তো ওনারা ভাবছেন, সেই জন্যই তো বৈঠকে বসতে চাইছেন, নিশ্চয়ই ওনারা ভাবছেন। আমাদের কথা, আপনাদের কমেন্টগুলো নিশ্চয়ই ওনারা দেখছেন, পড়ছেন, সেই জন্যই বৈঠকে বসতে চাইছেন। তো একটু এইভাবে চলুক, ভালো করে কাজ করুক, নতুন সরকার আস্থা ফেরাক। আমরাও সেই ভরসা নিয়ে নতুন সরকারের কাছ থেকে কাজ বুঝে নেওয়ার ব্যাপারে নজর দেব। আমাদের এইসব ফালতু ঝামেলায় যুক্ত হতে হবে না, ফালতু বিষয়ে নজর দিতে হবে না। শুধু কোথায় কি রাস্তাঘাট হচ্ছে, কোথায় ইউনিভার্সিটি হচ্ছে, কোথায় হাসপাতাল হচ্ছে, কোথায় চাকরি মানে পরীক্ষা নিরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কোথায় মানে আরও লোকজন নেওয়া দরকার, কোথায় শিল্প বিনিয়োগ হচ্ছে, তার কি ভালো কিছু দিক হতে পারে, আমরা সেসব নিয়ে চর্চা করবো। মানুষকে আরও ওই সব বিষয়ে ঝুঁকিয়ে রাখবো যে কাজ করুন, ফালতু ঝামেলায় থাকবেন না, কাজ দিন, শ্রম দিন, সেখানে আপনিও কিছু পাবেন, দেশও গঠিত হবে, আপনারা আপনাদের সংসার গঠন করবেন। এগুলো নিয়ে আমরা নজর দিতে পারবো, যেটা আমরা চেয়েছিলাম। আমি শুরুতেই কিন্তু বলেছিলাম, নতুন সরকারটা এসছে, আমাদের এখন লক্ষ্য হবে একে কাজে লাগানো, এর কাছ থেকে কাজ বের করা। এখন এটাকে সমালোচনা করে মানে বিগড়ে দেবো, নানানভাবে ব্যস্ত করাবো, এটা আমরা চাই না। কিন্তু এমন কিছু দৃশ্য দেখলাম যেখানে আমাদেরই মন বিগড়ে গেল, সেই জন্য আমাকে কথাগুলো বলতে হয়েছে। তবে আমি এটা করব, গঠনমূলক সমালোচনা করব। মুখ্যমন্ত্রী নিজেই তো আমাকে একটা সময় বলেছিলেন, নিশ্চয়ই মনে আছে আপনাদের, ঈদের দিনে আমাকে যে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন, সেদিন উনি নিজেই বলেছিলেন যে গঠনমূলক সমালোচনা আপনারা করবেন। তো সেই স্বাধীনতা যখন আছে, কেন করব না? আমাদের মেন গোল তো হচ্ছে রাজ্যের উন্নয়ন। আর আমরা যদি সরকার যা করছে সেটাতেই হ্যাঁ করে দিই, ভুল দেখা সত্ত্বেও, তাহলে তো সরকার তো সজাগ হবে না। তো কতগুলো বিষয় ভুল আকারে ধরা পড়েছে বলে বলেছি, আমরা চাই সেটাকে শুধরে নিয়ে কাজে মন দিক, ভালো লাগবে দেখতে। তবে হ্যাঁ, ফের যখনই কিছু ভুল দেখব আমি কিন্তু বলবো। আরামবাগ টিভি সেই সত্তা বজায় রাখবে। আরামবাগ টিভি কারো কেনা গোলাম না, কারো টাকা পয়সায় চলে না। আরামবাগ টিভির এই মুহূর্তে যে কাজ, রাজ্যের প্রকৃত উন্নয়ন, তার জন্য যা বলার করবে, সরকারকে সজাগ করবে, সরকারের ভুল ভ্রান্তি দেখলে সেগুলো বলবে। কিন্তু ভরসা এখনও বজায় রাখছে। আশা করি আমাদের ভরসা আরও বৃদ্ধি করবে নতুন সরকার। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও যদি কিছু বলার থাকে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।